এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণের সাথে নিয়ে আছে আমি মাহমুদা মমিতা। আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাল। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পা হারানো রাসেলকে 5 লাখ টাকা দিল গ্রিন লাইন, আরো 45 লাখ টাকা দিতে 1 মাস সময়। অগ্নিদগ্ধ নুসরাতের অবস্থা অপরিবর্তিত, হত্যা চেষ্টা মামলার তদন্তে পিবিআই ওসি প্রত্যাহার। বিশ্বকাপে স্ত্রীর সন্তানকে সাথে নিতে পারবেন মাশরাফিরা, চূড়ান্ত দল ঘোষণা 19 এপ্রিল। রাতঘাটে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় নুসরাত হত্যা চেষ্টা মামলার তদন্ত। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে 5 লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন পরিবহন। বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চে দুপুরে শুনানির সময় চেক হস্তান্তর করেন গ্রিন লাইনের মালিক। ক্ষতিপূরণে বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে দিতে হবে। গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে 10 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল হাইকোর্ট। তবে সকালে রাসেল সরকারের আইনজীবী আদালতকে জানান গ্রিন লাইন পরিবহনের কেউ যোগাযোগ করেনি। গ্রিন লাইনের আইনজীবী আদালতের কাছে ক্ষতিপূরণ দিতে 1 মাস সময় আবেদন করেন। তবে আদালত দুপুর 3টার মধ্যে ক্ষতিপূরণের কিছু অর্থ দেওয়ার নির্দেশ দেয়। এরপর বেলা 3টায় গ্রিন লাইনের মালিক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে রাসেল সরকারকে 5 লাখ টাকার চেক দেন। বাকি টাকাটা আগামী 1 মাসের ভেতরে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন এবং আগামী 1 মাস পর আবার ডেট থাকবে এবং ইন দি মিন টাইম তার ডান পাশের চিকিৎসা যেটা সেটাও খুব ইমিডিয়েটলি করার কথা বলেছে এবং গ্রিন পরিবহনের মালিকও কোর্টের কাছে বলেছে তারা চিকিৎসা ব্যবস্থা করবে, আমাদের লয়ারও বলেছে এবং সেই মোতাবেক 2-1 দিনের ভেতরে সাভারের যে হসপিটাল ওখানে চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করবে এবং সেইভাবে একজন কর্মচারীকে নির্দেশ দেওয়ার জন্য মাননীয় আদালত বলেছেন। থেকে বড় কথা মানুষের একটা অঙ্গ, মানুষের অঙ্গের মূল্য হয়, যে অঙ্গ একমাত্র উপর আল্লাহ ছাড়া এই অঙ্গ কেউ দিতে পারে না। আমি যদি আজকে 5 কোটি টাকা দিয়ে একটা পা লাগাই আমি আগের জীবনে ফিরে যেতে পারবো না। এদিকে গ্রিন লাইনের মালিক আদালতকে জানান ব্যাংকে তার প্রায় 100 কোটি টাকা ঋণ রয়েছে। এছাড়া অন্য আর্থিক সংকটের কথা জানিয়ে ক্ষতিপূরণের বাকি 45 লাখ টাকা মওকুফের আবেদন জানান। তবে তাতে সাড়া দেয়নি হাইকোর্ট। তবে তার সম্পূর্ণভাবে ইচ্ছে আছে মহামান্য আদালতের নির্দেশ পালন করার সঙ্গে যারা জড়িত আছে তারা নিশ্চয়ই উপযুক্তভাবে গাড়ি চালাবে এবং সাবধান হবে। এই বিষয়ে তাদের আর কোনো গাফেলতি প্রদর্শন করা যাবে না। এদিকে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হাত হারানোর পর মারা যাওয়া তিতুমির কলেজের ছাত্র রাজীব হোসেনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। আগামী 17 এপ্রিল এ বিষয়ে আবার শুনানি হবে। এছাড়াও সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করতে 7 দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সহ 8 সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। জানাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্নিদগ্ধ নুসরাতকে এখনই দেশের বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। দুপুরে এই তথ্য দিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানিয়েছেন তার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হলেও অস্ত্রোপচারের কারণে ভালোভাবে শ্বাস নিতে পারছেন নুসরাত। নুসরাতের চিকিৎসার সব নথিপত্র সকালে পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। 3 ঘন্টা পর সিঙ্গাপুরের চিকিৎসকরা জানান এই অবস্থায় নুসরাতের 5 ঘন্টা বিমান ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ, তাই তাকে সিঙ্গাপুর না নেয়ার পরামর্শ তাদের। এয়ার জার্নি করলে উপরে তো গেলে হাই অল্টিটিউডে এই পেশেন্টের জন্য ক্ষতি হবে, সেই জন্য আজকেও তারা বললো যে না আরও ওয়েট করা উচিত, তারপরে আমরা ডিসিশন নিব তাকে আনতে পারবো কিনা। নুসরাতের সুস্থ হওয়ার সম্ভাবনা যাই হোক, তার চিকিৎসায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। 80% বার্ন হওয়ার পরে যে তার যথাযথ ম্যানেজমেন্টের জন্য যা যা প্রয়োজনীয় চিকিৎসা আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বার্ন ইউনিট সকল প্রয়োজনীয় ব্যবস্থা চিকিৎসার জন্য করেছে। শনিবার নোয়াখালীর সোনাগাজীতে ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নুসরাতের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানান তার শরীরের 80% পুড়ে গেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নুসরাত হত্যাচেষ্টা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এ হস্তান্তর করা হয়েছে। নুসরাতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে। মামলার প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
নুসরাত হত্যা চেষ্টা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩ জন ও সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি জোবায়ের আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে নুসরাতের সহপাঠী ও মাদ্রাসা অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে বুধবার ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার আরও ৬ আসামিকে ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন ফেনী জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফুদ্দিন আহমেদ। আরিফুল ইসলাম এবং আফসার উদ্দিন এই ৩ জনের আজকে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানি হয়েছে এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে ১ নম্বর মামলার এজাহারনামী ১ নম্বর আসামি এস.এম. সিরাজউদ্দৌলাকে ৭ দিন এবং অপর ২ জন আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গায়ে আগুন ধরিয়ে নুসরাত হত্যা চেষ্টা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বাদীর আইনজীবীরা। সিরাজউদ্দৌলা কারাগারে বসে ষড়যন্ত্র করে লোক পাঠিয়ে এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে হত্যা করার জন্য কেরোসিন ঢেলে তার গায়ে আগুন দিয়েছে। এই আসামিদেরকে রিমান্ডে নেওয়ার পরে নিবিড় জিজ্ঞাসাবাদ করার পরে এই হত্যাকাণ্ডের এই লোমহর্ষক ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। এদিকে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-এর সংযুক্ত করা হয়েছে। মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ তুলেছিল নুসরাতের পরিবার। এছাড়া মামলা তদন্তের দায়িত্ব থানা পুলিশ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রভাবমুক্ত তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর আলম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর ডেমরায় শিশু মনির হত্যা মামলায় মসজিদের ইমাম সহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেপ্তার আব্দুল জলিল হাদি এবং আকরাম হোসেনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আর আহমদ শফি তোহাকে টঙ্গীর শিশু সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। গত সোমবার রাজধানীর ডেমরায় ৮ বছরের শিশু মাদ্রাসা ছাত্র মনির হোসেনকে শ্বাসরোধে হত্যার পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে হত্যাকারীরা। পরদিন নির্মাণাধীন মসজিদুল আয়েশা মসজিদের ২য় ও ৩য় তলার সিঁড়ি থেকে বস্তাবন্দি মনিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাদি, আকরাম হোসেন ও আহমদ শফি তোফা মনির হোসেনকে অপহরণ ও হত্যায় জড়িত। গামছা নিয়ে এসে বাচ্চাটাকে আরো মুখ এবং চোখ সহ একসাথে বেঁধে ফেলার পরে অনেকক্ষণ যখন তাকে এখানে এভাবে রেখে দেয়, তারপরে বাচ্চাটা সেখানে মারা যায়। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের এই ঘটনার পুরো দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে। তথ্যপ্রাপ্ত সাক্ষ্য প্রমাণ এবং আমরা যে সমস্ত আলামত দিয়ে ওই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে এবং যে মোবাইল দিয়ে ফ্যামিলির কাছে টাকা চাওয়া হয়েছে, এই বিস্তারিত আলামতগুলো আমরা সংগ্রহ করেছি। স্থানীয় নূরে মদিনা মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র মনিরের মরদেহে আঘাতের চিহ্ন ছিল বলেও জানায় পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার ৩ জনকে আসামি করে মামলা করেন তার বাবা সাইদুল হক। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরে না না, আজ একটা উৎস করে দিই, আরো বড় মাছ থাকলে দেখা। পাঁচ বছর বাদে আমার জাবেদর লোকে দেখা হইব, পিঠা বানাবি। বালা বালা মা জবা জাবেদ কোন সময়? টেনশন করিও না তো বাবা। ভাইয়া বাবা বাবা মা কই গিদা জলদি আ। কেমন আছে? দেখা যায়। তুই এত গাই গেছিস কেন বেটা? তোমরা সবাই ভালো আছো নি? ভালো আছি রে বাপ। কানায় কানায় পূর্ণ এই ভালোবাসার শক্তি ছড়িয়ে দিতেই আমরা আছি দেশের সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক কভারেজ নিয়ে গ্রামীণফোন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে বলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আর গবেষণার মাধ্যমে চলমান উন্নয়নকে টেকসই রূপ দিতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞানী ও গবেষকদের আরও নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দেশ ও জাতির কল্যাণে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ আর গবেষক তৈরির লক্ষ্যে গঠন হয়েছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট। এই ট্রাস্টের আওতায় এবার 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 37 জনকে বিশেষ গবেষণা অনুদান দেয় সরকার।
এ সময় ৭৫ পরবর্তী সরকারগুলোর ব্যর্থতা এবং বিজ্ঞান ও গবেষণার প্রতি তাদের অবহেলার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। ৭৫ থেকে ৯৬ ২১ বছর, আর ২০০১ থেকে ২০০৮ এই ২৯ বছর যারা ক্ষমতায়, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কোনো চিহ্ন তারা রাখতে পারেনি বা করেনি, আর করবে না, এটা স্বাভাবিক। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, আর যারা গণহত্যার সাথে জড়িত, আর যারা এখনও যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। সমুদ্র সম্পদ, মহাকাশ সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, গবেষণার মধ্য দিয়েই উন্নত সমাজ গড়তে হবে। আল্লাহর রহমতে এখন আমরা উন্নয়নশীল দেশ, আমাদের অর্থনৈতিকভাবেও যথেষ্ট আমরা স্বাবলম্বিতা অর্জন করছি। আমি মনে করি যারা এখানে গবেষক আছেন আরও ভালো করে গবেষণা করুন, যাতে আরও কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি উৎকর্ষতা লাভ করতে পারে এবং কোথায় কোথায় আরও বেশি আমাদের বিনিয়োগ করা দরকার। সেইভাবেই আমাদের দেশের জল, বায়ু, মাটি, পানি সব কিছু নিয়েই আমাদের কাজে সেদিকে লক্ষ্য রেখেই সবাই কাজ করবেন, সেটাই আমি চাই। আগামী প্রজন্মের জন্য উন্নত দেশ গঠনে বিজ্ঞানী গবেষকদের আরও নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, কোনো অশুভ শক্তি যেন বাংলাদেশের ভাগ্য নিয়ে খেলতে না পারে, সেজন্য সচেষ্ট থাকতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা খাদ্যে ভেজাল দেয় এবং অযথা দাম বাড়ায় তারা আগুন সন্ত্রাসী বা ঘাতক গাড়ি চালকদের চেয়েও ভয়ঙ্কর। সকালে জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। এ সময় খাদ্যমন্ত্রী বলেছেন, ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং খাদ্যে ভেজাল রোধে এবার রোজায় আইনের কঠোর প্রয়োগ হবে। অত্যন্ত গতিশীল নেতৃত্বের দ্বারা খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম সভার মূল এজেন্ডা খাদ্যে ভেজাল নির্মূল করে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। আলোচনায় গুরুত্ব পায় রোজায় বেশি মুনাফার লোভে অযথায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির হ্রাস টেনে ধরার প্রসঙ্গ। মুনাফার জন্য এই দেশে খাদ্য ভেজাল দেওয়ার যে প্রবৃত্তি আছে, হীন প্রবৃত্তি আছে, তা ক্ষমাহীন অপরাধ। যারা খাদ্যে ভেজাল দেয় তারা আগুন পোড়ানো রাজনীতির চাইতে ভয়ঙ্কর, সড়কে মানুষকে হত্যা করার চাইতে ভয়ঙ্কর এই খাদ্য ভেজালকারী, এই ব্যবসায়ী, এই মুনাফাখোররা। শুধু রোজায় নয়, গোটা বছর জুড়েই ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতের অঙ্গীকার সরকার যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে বলে জানান খাদ্যমন্ত্রী। আমাদের নিরাপদ খাদ্যের জন্য যে আইন পাশ করা হয়েছে, এই আইনের প্রতিটা অক্ষর যদি আমরা পূর্ণাঙ্গভাবে বাজারে প্রতিফলন করি, তাহলে আমরা এই রমজানটা ৩৬৫ দিনই আমরা কন্ট্রোল করতে পারবো। এবং আমরা সেই আইন নিয়েই আমরা লড়ছি এবং সেই আইন মোতাবেকই আমরা এই রমজানকে কন্ট্রোল করব। খাদ্যে ভেজাল প্রতিরোধ ও অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ। যারা ভেজাল মিশান অথবা যারা কোনোভাবে খাদ্যকে এইভাবে আমাদের মানুষের স্বাস্থ্য হানি করার, তাদের ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি যে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং আরও প্রয়োজন হলে কঠোর আইন করা হবে। এইটার ব্যাপারে কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই। কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই তৎপরতা শুরু হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর এজন্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদও দেন কমিটির সদস্যরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে প্রচারিত বিদেশি চ্যানেলের সব ধরনের বিজ্ঞাপন পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন এটকো। সচিবালয়ে আজ তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এটকো নেতারা এই আহ্বান জানান। কেবল অপারেটরদের সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, ব্যবসা করতে হলে অবশ্যই দেশের আইন মানতে হবে। বিদেশি চ্যানেলে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় বছরে প্রায় ৬০০ কোটি টাকার বিজ্ঞাপন হারাতে হচ্ছে দেশি চ্যানেলগুলোকে। সংকটে পড়ছে সংবাদপত্রও। এমন পরিস্থিতিতে বিদেশি চ্যানেলে সব ধরনের বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করতে আরও কঠোর হওয়ার আহ্বান জানান এটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। কেবল অপারেটরদের ডিজিটাল যন্ত্রপাতি স্থাপন করতে ১ বছরের সময় বেঁধে দেওয়ার দাবিও তোলেন তিনি। আমাদের ক্লিন ফিড না থাকাতে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বাইরে থেকে আসছে এবং সে বাইরে থেকে দেখানো হচ্ছে যেখানে আমাদের কোনো ভূমিকা নাই। আর এ বিষয়ে আমি জানি যে আমি আবারও বলছি যে আমাদের মন্ত্রী মহোদয় খুব জোরালো ভূমিকা রেখেছে, আমরা তাকে সমর্থন করছি এবং আমরা আশু এর একটা ভালো ফল এবং ফুল রেজাল্ট আমরা দেখতে চাই।
আইন না মানলে লাইসেন্স বাতিলের পাশাপাশি 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে অবশ্যই আইন মানতে হবে। কালক্ষেপণের উদ্দেশ্য যদি কারো থাকে তাহলে সেই সময় তো দেওয়ার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আইন বাস্তবায়ন করতে হবে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশে যদি কেউ লাইসেন্স নিয়ে সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হয়, বাংলাদেশের আইন মানতেই হবে। তথ্যমন্ত্রী জানান, কারণ দর্শানোর নোটিশ পাওয়া স্যাটেলাইট চ্যানেলের পরিবেশক নেশন ওয়াইড মিডিয়া লিমিটেড ও জাদুভিশন লিমিটেড জবাব দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জবাব দিতে ওই 2 পরিবেশক আরও 15 দিন সময় চেয়েছে। কেবল নেটওয়ার্কটা এখনো ডিজিটালাইজড হয়নি। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি মনে করি যে এই খেলাধুলার খবরের জন্য আমরা আসলে চলে যাচ্ছি এখন সাইদ সাদির কাছে। সাদি, বিশ্বকাপ নিয়ে সকল আলোচনা পরিবার নিয়ে কে যাচ্ছেন না তা নিয়ে আলোচনা। প্রিমিয়ার লিগ চলছে এবং অবশ্যই নির্বাচকরা ফোকাস রেখেছেন 19 মে আসলে দলটা ঘোষণা করা হবে এবং সেটিতে চমক আসছে কি আসছে না সেটাও একটি চমক হয়ে রয়েছে, সেই খবর জানাচ্ছি। আয়ারল্যান্ড সফর আর বিশ্বকাপের মাঝে 4 দিনের ছুটিতে টাইগার সদস্যরা চাইলে দেশে আসতে পারবেন। এছাড়াও ইংল্যান্ডে পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন ক্রিকেটাররা, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। 19 এপ্রিল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। প্রিমিয়ার লিগে কয়েকজনের অফ ফর্ম নিয়ে চিন্তিত নির্বাচকেরা। 1 মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ। ট্রাইনেশন সিরিজ শেষে 20 মে থেকে লেস্টার সিটিতে ক্যাম্প। 2 জুন শুরু টাইগারদের বিশ্বকাপ মিশন। লম্বা সফরে বড় দুশ্চিন্তা হোম সিকনেস। পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থেকে মাঠে মনোযোগ রাখা কঠিন হবে। আয়ারল্যান্ডে ট্রাইনেশন শেষে ক্যাম্প শুরুর আগে 4 দিন সময় আছে হাতে। অল্প সময়ের জন্য পুরো দলকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে বিসিবি সিদ্ধান্ত ঠেলে দিচ্ছে ক্রিকেটারদের কোর্টে। যারা চাইবেন তারা ফিরতে পারবেন দেশে। এটা আসলে 4 দিনে তার মধ্যে একদিন আসা যাওয়া, এটা আসলে বাট কোনো প্লেয়ার যদি আসতে চায় তো সেটা বোর্ড সবসময় আমরা হেল্প করে থাকি এবং যদি কেউ আসতে চায় তাহলে আমরা মোস্ট প্রবলি না করব। এখন কিন্তু আপনি দেখছেন প্রত্যেকটা ট্যুরে লাস্ট ওয়ার্ল্ড কাপ এখানে ফ্যামিলিতে আমরা অ্যালাউ করছি, আমাদের এটা কোনো সমস্যা হবে না। নির্বাচকেরা ব্যস্ত শেষ মুহূর্তের আলোচনায়। দলের 2-1টি জায়গা নিয়ে এখনও থেকে গেছে অনিশ্চয়তা। আবার ঢাকা লিগে অটো চয়েস সৌম্য লিটন সাব্বিরদের অফ ফর্ম দুশ্চিন্তা বাড়াচ্ছে নির্বাচকদের। শেষ মুহূর্তে দলে একটি চমক দেখা যেতেও পারে বলছেন প্রধান নির্বাচক। আমরা এই নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে এবং 2-1 দিনের মধ্যেই আমরা পুরো স্কোয়াডটাই রেডি করে ফেলবো। তো সেই হিসাবে কিছু থাকতেও পারে, আপনি যেটা জিজ্ঞেস করছেন, হয়তো 1 জন থাকতেও পারে বা 2 জন থাকতে পারে। সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। 15 এপ্রিল ভারত, একদিন পর দল দিবে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে 19 এপ্রিল। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাইনেশন সিরিজ রয়েছে 7 মে থেকে এবং টাইগাররা আয়ারল্যান্ড যাচ্ছে 1 মে। বিশ্বকাপের মধ্যে ঢুকে যাবে 24 মে থেকে এবং 30 মে থেকে বিশ্বকাপ শুরু। বলতে গেলে বলা যায় যে একটানা 66 দিন দেশের বাইরে থাকতে হচ্ছে এবং সবথেকে মজার বিষয় যে টাইগারদের এক ঝাঁক বলা যায় যে নতুন বিয়ে করেছেন। পরিবারের সদস্যরা যাবেন কিনা এবং মাঝখানে একটা ব্রেকও রয়েছে, ফ্যামিলি ব্রেক যেটা বলছে বিসিবি। আমি কিন্তু এটাকে খুব স্বাগত জানাই যে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আজকে এটি পরিষ্কার করে দিয়েছেন যে পরিবারের সদস্যরা চাইলে যেতে পারবেন, তারা যতদিন ইচ্ছা সেখানে থাকতে পারবেন। এবং 4 দিনের ছুটির কথা বলছিলেন, আমরা আলোচনা করছিলাম যে সেখানে মাত্র 4 দিনের ছুটি, যেতে আসতে যেখানে 1 দিনের মতো লাগে, কিন্তু বিদেশে এতদিন সফর করলে অবশ্যই সেই 3 দিনের জন্য বাংলাদেশ আসা একটা বিরাট ব্রেক। যে আসলে এটা নির্বাচকরা প্লেয়ারদের উপরে ছেড়ে দিয়েছেন, কারণ হচ্ছে যে নির্ভর রাখার বিষয়টি তারা চিন্তা করেছেন, তাদের মানসিকতার জায়গাটা এত বড় একটা ট্যুর বা দীর্ঘদিনের বাইরে থাকলে একটা অবসাদ বা আরেকটা বিষয় আমার ক্লান্তি মাথায় থাকতে আসছে যে আসলে মনোযোগটাও তো আসলে অনেক দিকে চলে যায়। না, পরিবার কাছে থাকলে এটা আসলে ভেরি করে। আপনি যদি মানে বিখ্যাত খেলোয়াড়দের কথা দেখেন, আপনি দেখবেন বিরাট কোহলি সবসময় তার পরিবারের সদস্য, তার বান্ধবী বা স্ত্রী, এখন যিনি স্ত্রী তখন যিনি বান্ধবী ছিলেন, তখন সবসময় তিনি তার সঙ্গে থাকতেন। তার জন্য বিরাট কোহলির মনোযোগে কখনো ঘাটতি পড়েছে এরকম শোনা যায় না। সচিন টেন্ডুলকার একটা দীর্ঘ সময় তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে আসলে সফর করেছেন। রাহুল দ্রাবিড় সব সময় আসলে তার স্ত্রী করা দিয়েছেন। আমরা আফ্রিদিকে দেখেছি, তিনি যখন সবচেয়ে ভালো খেলেছেন তার স্ত্রী এবং তার পরিবারের লোকজন তার সঙ্গে ছিলেন, সেটি আসলে ভেরি করে। আবার অনেকের এরকম আছে যে আপনি দেখেন ইংল্যান্ডে যখন বাংলাদেশে প্লেয়াররা থাকবেন, এটি একটি 6 ঘন্টার তফাতের কারণে, 5-6 ঘন্টার একটি তফাতের কারণে আমরা কিন্তু সবাই আসলে পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকি। ক্রিকেট এত সাংঘাতিক একটা মনোসংযোগের খেলা, আপনি যদি এক মুহূর্তে আপনার মনোসংযোগে আসলে চির ঘটে তো সেইটার কিন্তু
স্ত্রীরা যেটি সাদি বলছিলেন যে পরিবারের সদস্যরা বিশেষ করে নতুন বিবাহিত স্ত্রী তাদের ক্ষেত্রে তারা সঙ্গে থাকলেও মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে, সেই ক্ষেত্রে পরিবারের সদস্যরা বিষয়টি জানেন এবং আমি শিওর যে বিসিবির কাউন্সিলররাও তাদের সাথে কথা বলবেন। মানে আমার মনে হয় যে যারা খেলোয়াড়দের যারা স্ত্রী তাদেরও আসলে খেলোয়াড়দের মানসিকতা ধারণ করে আসলে যাওয়া উচিত। অবশ্যই 4 বছর পর বিশ্বকাপ আসে এবং প্রত্যেকটা প্লেয়ারেরই ফোকাস থাকে যে বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দেখানোর জন্য। অবশ্যই আমরা চাইবো বিসিবিও সেটা ফোকাসে রাখছে। রাইট, চলে যাচ্ছে পরের খবরে। বিশ্বকাপ দল নির্বাচনে তাসকিন আহমেদ, মোসাদ্দেক সৈকত, ইয়াসির আলীকে নিয়ে ভাবছে ম্যানেজমেন্ট। চোট কাটিয়ে ফেরার দিনে বলার মতো কিছু করতে পারেননি তাসকিন, তবে নির্বাচকদের কাজ বাড়িয়েছেন সৈকত। ঢাকা লিগে শেখ জামালের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে বিশ্বকাপ দলে ঢোকার দাবি জোরালো করেছেন। বিশ্বকাপ দলে জায়গা পেতে চোটের সঙ্গে লড়েছে তাসকিন। প্রায় 2 মাস পর মাঠে ফিরে কেমন করেন তিনি, মিরপুরের টাইগার স্পিরিট স্টারের দিকে নজর রেখেছিলেন নির্বাচকেরা। দল ঘোষণার আগে ঢাকা লিগে ফিটনেসের পরীক্ষা দিতে হবে, সঙ্গে বিবেচনায় আসবে পারফরম্যান্স। প্রথম পরীক্ষায় পাস মার্ক পাচ্ছেন না তাসকিন। উত্তর স্পোর্টিংয়ের বিপক্ষে 5 ওভার বোলিং করে উইকেট পাননি, ছিলেন খরচে। দল ঘোষণার আগে কিছু ম্যাচ পাবেন, তাতে তাসকিনের জন্য বিশ্বকাপের দরজা খুলবে কি? তাসকিনের ফেরার দিনে লিজেন্ডস অফ রূপগঞ্জ জিতেছে অনায়াসে। উত্তর স্পোর্টিংয়ের দেয়া 181 রানের টার্গেট 56 বল আগে টপকেছে রূপগঞ্জ। বিশ্বকাপ ভাবনায় মোসাদ্দেক সৈকত। 11 নম্বর রাউন্ডে আবাহনীর ব্যর্থতার দিনে আলোকিত সৈকত। দল যখন বিপর্যয়ে তখন দারুণ সেঞ্চুরিতে সংগ্রহ 200 পার করিয়েছেন। অপরাজিত 101 রানের ইনিংসটা নির্বাচকদের দিয়েছে বার্তা। বিকেএসপিতে সৈকতের সেঞ্চুরি বৃথা গেছে। 211 রানের পুঁজি যথেষ্ট ছিল না তারকায় ঠাসা আবাহনীর জন্য। চ্যাম্পিয়নদের 3 উইকেটে হারিয়ে সুপার 6-এর শক্ত দাবিদার এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লা ইয়াসির আলীর খোঁজ খবরও রেখেছিলেন নির্বাচকেরা। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে 5 রান করে আউট হয়েছেন ব্রাদার্সের ইনফর্ম ব্যাটসম্যান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে কাল টেবিল টপার বসুন্ধরা কিংস লড়বে সাইফি স্পোর্টিংয়ের বিপক্ষে। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 3টায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 4টায় রহমতগঞ্জের চ্যালেঞ্জ নেবে শেখ রাসেল। লিগে এখনও হারেনি বসুন্ধরা, 10 ম্যাচের 9টিতে জয় আর ড্র 1টিতে। গেল ম্যাচে মোহামেডানকে উড়িয়ে দিয়েছে 4-1 গোলে। দেশি মতিন মিয়া, বক্তিয়াররা গোল পাচ্ছেন নিয়মিত। ভিনিসিয়াস, মার্কাও আর কলিন ড্রেসের মতো বিদেশিরাও আছেন ফর্মে। 6 জয়ে 20 পয়েন্টে টেবিলের 4-এ রয়েছে সাইফি স্পোর্টিং। শিরোপা লড়াইয়ে ফিরতে চায় জামাল ভুইয়ারা। আমরা এই মুহূর্তের খবরে জানলাম যে অগ্নিদগ্ধ নুসরাত, ফেনী সোনাগাজীতে অগ্নিদগ্ধ নুসরাত মারা গেছেন। এই খবরটি নিশ্চিত করেছেন আমাদের ডক্টর সামন্ত লাল সেন। আমরা নুসরাতের আত্মার জন্য শান্তি কামনা করি যে নুসরাত অগ্নিদগ্ধ হয়েছেন একটি খুব খারাপ ঘটনার মধ্যে দিয়ে। আমরা পরের খবরটিতে চলে যাচ্ছি। পদ্মা সেতুতে বসানো হলো 10ম স্প্যান। বেলা 12:30টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 13 ও 14 নম্বর পিলারের উপর বসানো হয় স্প্যানটি। এর আগে সকালে বৈরী আবহাওয়ায় কাজ শুরু করতে কিছুটা দেরি হয় বলে জানান প্রকৌশলীরা। সকাল 9টার দিকে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে স্প্যানটি নেওয়া হয় নির্দিষ্ট পিলারের কাছে। কয়েক ঘন্টার চেষ্টায় বসানো হয় স্প্যানটি। পরবর্তী 11তম স্প্যানটি বসবে জাজিরা প্রান্তের 33 ও 34 নম্বর পিলারে। 20 এপ্রিল সেটি বসানো হতে পারে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। আমরা নুসরাত হত্যা চেষ্টার মামলার তদন্তের বিষয়ে দর্শকদের কাছে মতামত চেয়েছিলাম এবং এর মধ্যেই খালেদ আপনি জানিয়েছেন যে নুসরাত মারা গেছে, সেজন্য আমরা শোক প্রকাশ করি। এবং জামিল তিনি বলছেন সুষ্ঠু তদন্তের দাবি তিনি জানিয়েছেন। রাফাত তিনি বলছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আশা তিনি বলছেন ওসি প্রত্যাহারের সিদ্ধান্ত যথাযথ বলে তিনি মনে করেন। তালেব বলছেন পিবিআই দ্রুত তদন্তের কাজ শেষ করবে বলে আশা করেন তিনি। জহির বলছেন যারা অধ্যক্ষের মুক্তি দাবিতে আন্দোলন করছে তাদেরও বিচারের আওতায় আনা হোক। মিতু বলছেন দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আদনান বলছেন যারা অধ্যক্ষের মুক্তি চায় তাদের জিজ্ঞাসাবাদ করা হোক। সুমাইয়া বলেছেন নুসরাতের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনার দাবি জানিয়েছেন শাহেদ। ইসরাত বলছেন দ্রুত দোষীরা শাস্তি পাবে, সেই প্রত্যাশায় তিনি করছেন। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের সহকর্মী নাফিজা দৌলা
আছেন এই মুহূর্তে নাফিজা দৌলার কাছে নুসরাত জাহান মারা গেছেন আগেই জানিয়েছি। নাফিজা দৌলার কাছ থেকে একটু জেনে নেব যে এই বিষয়ে ডক্টর সামন্তলাল সেন কি জানালেন। নাফিজা, আপনি জানেন খালেদ, 6 এপ্রিল অগ্নিদগ্ধ হয়ে নুসরাত ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং 5 দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি আসলে এই মারা গেছেন এবং আমরা কিছুক্ষণ আগে সেই খবর পেয়েছি। সামন্তলাল সেটি নিশ্চিত করেছেন এবং যে বিষয়টি আছে তাকে যে আলিম পরীক্ষার সময় তাকে ছাদে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে অভিযুক্ত যারা ছিল 5-6 জন মেয়ের কথা চলে এসছে, সেই বিষয়টি কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে আছে। তবে নুসরাতের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল এবং তখন কিন্তু ডাক্তাররা বলেছিলেন যে তার শারীরিক অবস্থা আসলে খুবই নাজুক ছিল এবং সেখান থেকে বাংলাদেশ থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া কিছুটা অনিশ্চয়তা ছিল। সেই অনুপাতেই ডাক্তাররা সেটি বারণ করেছে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন সময় খবর আসছিল যে তার অবস্থা, নুসরাতের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে এবং সেটি আসলে একটি বলা চলে একটি হার। তিনি কিন্তু বারবার আপনাকে ধন্যবাদ। আমরা নুসরাতের আরো ডক্টর সামন্তলাল সেন তার শেষ সময়ের কথা নিশ্চয়ই আমাদের আরো জানাবেন, আমরা নিশ্চয়ই আরো জানিয়ে দেব আপনাদের। এই ছিল রাত ৯টায় বাংলাদেশের আয়োজনে।